বন্ধুরা, গুগল ম্যাপকে অন্ধের মতো বিশ্বাস করে চলার ফল তো তোমরা দেখতেই পাচ্ছ। মানে এই যে বিভীষিকাময় রাস্তা আমি কিভাবে পার করেছিলাম, এই দিনটা আমি কোনোদিনও ভুলবো না। আর ঘটনাচক্রে আমার মাইক্রোফোনের সাউন্ডটা কোনো কারণে মিউট হয়ে যায়, যার জন্য কোনো ভয়েস সাউন্ড কিছুই রেকর্ড হয়নি, যেগুলো আমি বাইরে থেকে বলছি। আর এখানে একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল রাস্তায়, মানে বলতে বলো ফেরিস্তা যাকে বলে, ঈশ্বরের দূত। তো আমাকে বললো অনেকেই এই রাস্তা দিয়ে আসে, গুগল ম্যাপ দেখেই চলে আসে, বুঝতে পারে না যে এতটা রাস্তাটা খারাপ হতে পারে। এবং রাস্তা সারা বছরই খারাপ থাকে, কোনোবারই সারানো হয় না। আর এখানটায় করে আরেকটু হলে পড়েই যাচ্ছিলাম, মানে পুরো কাদাতে একদম গাড়ির চাকা গেঁথে গিয়েছিল। ভাইটা হেল্প করলো, একটু ঠেলে দিল, তাই না হলে কিন্তু আমার একার ক্ষমতা ছিল না এখান থেকে ওঠা। আমাকে গাড়ি ছেড়ে যেতে হতো, আর নয়তো আমাকে কাদার মধ্যে পড়তে হতো। যাই হোক, ভাইটাকে অনেক ধন্যবাদ, অনেকটা হেল্প করেছে আমাকে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। দিয়ে আমাকে ডান দিকে একটা রাস্তা দেখিয়ে দিল, বলল এই রাস্তাটা দিয়ে যাও, এটা দিয়ে গেলেই ভালো রাস্তা পেয়ে যাবে। আর গুগল ম্যাপে যখন আমি লোকেশনটা দিই তখন এই রাস্তাটা পুরো রেড কালার দেখাচ্ছিল। আমার তখনই বোঝা উচিত ছিল যে রেড কালার মানেই রাস্তাঘাট হয় জ্যাম আছে, নয়তো খারাপ আছে, নয়তো ব্লক আছে। অতটা গুরুত্ব দিইনি, চলে এসেছি। আর এটার সবথেকে ভালো রাস্তা হচ্ছে যেটা ফারাক্কা বাইপাস, মানে যেখানে এনটিপিসির সমস্ত অফিস আর স্টাফদের কোয়ার্টার আছে, সেটা দিয়ে হচ্ছে সবথেকে বেস্ট রাস্তা ছিল। হ্যালো বাইকার্স, কী অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি চলেছি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে, অর্থাৎ ঝাড়খণ্ডে মতিঝর্ণার উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধুরা, বেরিয়েছিলাম ভোরবেলায় 4:30 সময়। যাওয়ার কথা ছিল আমার একটা বন্ধুর, কিন্তু সে হঠাৎ করে কোনো কাজ পড়ে এবং রাত্রিবেলায় 12:30টার সময় আমাকে ফোন করে বলছে যে আমি যেতে পারবো না, তুমি একাই যাও। তো যাবো দুইজনা, একটা মাইন্ড সেট আপ করা ছিল, হঠাৎ করে একা হয়ে গেলাম। এবার একটা টেনশানে পড়ে গেলাম যে কি হয় না হয়, এত দূরের রাস্তা কোনোদিন যাইনি, এবারই প্রথম যাব মতিঝর্ণার উদ্দেশ্যে। তো সেই শুয়ে শুয়ে ভাবতে ভাবতে মাইন্ড সেট আপ করতে করতে আমার 2 ঘন্টা 1.5 ঘন্টা চলে গেল। মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি রাত্রিবেলায়। দিয়ে আবার 4:30টার সময় উঠলাম, উঠে ব্যাগপত্র তো গোছানোই ছিল, নিয়ে সটান বেরিয়ে গেলাম। আর এই যে টাইমটা এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, আজকে লাস্ট 7 দিন ধরে আকাশে সূর্যের কোনো দেখায় পর্যন্ত নেই, মানে কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছে। এতক্ষণ আমি ওয়েস্ট বেঙ্গলের সীমানার মধ্যে চালাচ্ছিলাম, এখন ঝাড়খণ্ডে চলে এসেছি। ঝাড়খণ্ডে টনটনে রোদ, একটুও বৃষ্টি নাই। আর ফারাক্কার এনটিপিসি হয়ে এলাম, ওই রাস্তাটা এতটা খারাপ হয়ে গেছে এক্সপেকটেশনের মধ্যে ছিল না। কারণ এর 5 বছর আগে যখন এসেছিলাম তখনও খারাপ ছিল রাস্তাটা, এখনও সেম খারাপ অবস্থাতেই হয়ে আছে। মানে এই রাস্তাটা কোনো দিন ঠিক করছে না প্রশাসন, জানি না কেন। দেখতেই পেলা কী অবস্থা, দেখালাম ভিডিওতে একটু আগে। ওই রাস্তার মধ্যে দিয়ে আসছিলাম, আরেকটু হলে পড়েই যাচ্ছিলাম। ওই রাস্তায় ভাইটাকে দেখা পেলাম, ও একটু ধরে দিল, গাড়িটা ঠেলে দিল, নাহলে হয়তো ওখানে আছাড় খেয়ে যেতাম। যাই হোক, ভালো খারাপ সব মিলিয়েই জার্নি। রাস্তায় বেরোলে ভালো রাস্তা থাকবে, খারাপ রাস্তা থাকবে, সব কিছুকে মিলেমিশে নিয়েই আমাদের চলতে হবে, তাছাড়া উপায় নেই। বন্ধুরা, আমি এখন মেন রাস্তা ছেড়ে জঙ্গলের আম বাগানের মধ্যে নেমে পড়েছি। একটু অপেক্ষা করো, তোমাদের একটা বীভৎস দৃশ্য দেখাবো। মানে নদীর যে এরকম বিভীষিকাময় রূপ হতে পারে কখনো, আমি এর আগে কখনো দেখিনি। কি বীভৎস লাগছে দেখো নদীটাকে। এটা হচ্ছে গঙ্গা নদী, রাজমহলের একদম রাস্তার সাইড দিয়ে বয়ে যাচ্ছে, আর আমি রাজমহলের মধ্যেই আছি এখন। মানে আমি যে রাস্তা দিয়ে চালাচ্ছি তার সঙ্গে সঙ্গে এই নদীটা বয়ে চলেছে, এটা হচ্ছে গঙ্গা নদী রাজমহলের। মানে কি বীভৎস দৃশ্য, নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না আমি দেখার পর। রাজমহলের এই গঙ্গা নদী একদম বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছে। নদীর জল আর রাস্তা একদম সমানভাবে বয়ে চলেছে। এখানে প্রচুর স্টিমার আসে, ট্রলার আসে, তারপরে লঞ্চ আসে। একটু আগে আস্তে আস্তে দেখছিলাম, কি ভয়ঙ্কর রূপ, না দেখলে বিশ্বাস হবে না তোমাদের। আর এই নদীটায় একদম সরাসরি গিয়ে মিশছে ফারাক্কা ব্যারেজের সঙ্গে। আমি এখন চলেছি ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে, প্রায় 1-2 ঘন্টা ধরে ঝাড়খণ্ডের মধ্যে দিয়েই চালাচ্ছি। আর রাস্তা এত সুন্দর, এখনও পর্যন্ত আমি একটু খারাপ রাস্তা পাইনি। আর এটা ন্যাশনাল হাইওয়েতেই আমি চালাচ্ছি। এই রাস্তাটা একদম ঝাড়খণ্ড হয়ে বিহার চলে গেছে, আর সম্ভবত ওয়েস্ট বেঙ্গলকেও কানেক্ট করবে এই রাস্তাটা। নতুনই হয়েছে, এখনও প্রসেসিংয়ের মধ্যে আছে, অফিসিয়ালি উদ্বোধন হয়নি।
এমনি জাস্ট গাড়ি চলছে, টোটো চলছে, বাইক চলছে, সাইকেল চলছে, কিন্তু কোনো বড় গাড়ি চলছে না এই রাস্তাটা দিয়ে। ভালোই হলো, আমরা ফাঁকা ফাঁকা যেতে পারছি। আর পাহাড়ি রাস্তাটা আমি সিলেক্ট করিনি এই কারণেই, কারণ এই বর্ষাতে তোমরা জানো বৃষ্টি মাথায় করে পাহাড়ি রাস্তাতে গাড়ি চালানো কতটা বিপজ্জনক হতে পারে, যার জন্যই আমি পাহাড়ি রাস্তাটা নিইনি। ন্যাশনাল হাইওয়ে দিয়েই যাচ্ছিলাম, কিছুটা গিয়েও ছিলাম পাহাড়ি রাস্তায়, গিয়ে মোটামুটি 3 কিলোমিটার মতো গিয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম না, এত বৃষ্টি যখন হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ঝাড়খণ্ডেও যে বৃষ্টি হবে না এমন কোনো মানে নেই। তার জন্য গাড়ি ঘুরিয়ে নিয়ে আবার ব্যাক করে আমি ন্যাশনাল হাইওয়েতেই ঢুকলাম, মানে রাজমহলের ভেতর দিয়ে আমি যাচ্ছি। এটা সরাসরি একদম মতিঝর্ণাকে কানেক্ট করে, মতিঝর্ণাকে পেছনে ফেলে রেখে একদম বিহার ঢুকে পড়ছে, ওই ভাগলপুরে ঢুকে পড়ছে এই রাস্তাটা। অনেকক্ষণ পর অবশেষে বন্ধুরা পাহাড়ে দেখা পেলাম। ঝাড়খণ্ডে এসেছি আর পাহাড়ের রানী দেখা পাবো না তাই হয়? এতক্ষণ ধরে মনটা খারাপ ছিল, মুড অফ করেই বাইক চালাচ্ছিলাম। অবশেষে পাহাড়ের দেখা পেলাম আর মনের মধ্যে লাড্ডু ফুটে গেল। দেখো দূর থেকে ক্যামেরায় ধরা পড়ছে, মানে খুবই ইন্ডিভিজুয়ালি ধরা পড়েছে ক্যামেরায়, একদম ছায়ার মতো দেখা যাচ্ছে, সবুজ সবুজ ছোট্ট ছোট্ট, ওগুলো হচ্ছে পাহাড়। মানে ওইখানে আমাকে যেতে হবে, এখনও অনেক রাস্তা বাকি আছে, প্রায় 80-90 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। ওই পাহাড়ে যাব, তবে আমি ঝর্ণা দেখতে পাবো। আমি এখন একটা এমন পরিবেশের মধ্যে দিয়ে রাইড করছি, আমার বাঁ সাইডে পাহাড় আর ডান সাইডে সমুদ্রের মতো নদী চলে যাচ্ছে বয়ে, আর মধ্যেখানে একদম কালো পিচঢালা রাস্তা দিয়ে আমি বাইক চালিয়ে যাচ্ছি। আহা, এই যে কি অনুভূতি! মানে এই অনুভূতি, এই ছোট ছোট অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করা যায় না। স্পটে না এলে এই অনুভূতিগুলো কেউ কখনো বুঝতে পারবে না। ওই যে বলে না, ডেস্টিনেশনে পৌঁছানোর থেকে ডেস্টিনেশনে রাস্তায় যাওয়ার যে অনুভূতি, তার মজা অনেক অনেক বেশি। বন্ধুরা, কথা বলতে বলতে অবশেষে পৌঁছে গেছি একদম মতিঝর্ণার কাছে, খুবই কাছে। একটু আগে মতিঝর্ণা গেট ক্রস করে এলাম, আর এই জলটা নামছে তোমার ওই মতিঝর্ণারই জল সম্ভবত নামছে। এখানে প্রচুর মাছ আছে মনে হয়, অনেকে মাছ ধরছে আশেপাশে দাঁড়িয়ে। আর এই রাস্তাটা দিয়ে আমাকে ধরে মতিঝর্ণা উঠতে হবে। তাহলে বন্ধুরা, হালকা ফুরফুরে মেজাজে বাইকের ইকোনমি স্পিড মেনটেন করে আমি চলে এলাম আমার ফাইনাল ডেস্টিনেশন মতিঝর্ণা। হে ওয়াটার ক্রসিং, এটা কিন্তু এই ঝর্ণার জলটাই নামছে। হ্যাঁ, কি স্রোত জলের! এখানে ক্যামেরা সাউন্ডটা আবার মিউট হয়ে গিয়েছিলো, নাহলে পরিষ্কার জলের স্রোতটা শুনতে পেতাম। সেই ভোর 4টেই বেরিয়ে ফাইনালি 11টার সময় আমি পৌঁছে গেলাম। মাঝে দুবার থেমেছিলাম, একবার থেমেছিলাম চা খেতে, আর একবার থেমেছিলাম প্রথম একটা টোলগেটে, মানে পলসন্ডার পরে যে টোলগেটটা আছে সেটাই থেমেছিলাম। ওখানে সকালবেলার যে প্রাত্যকৃত্য বলে সেটা করার জন্যই থেমেছিলাম। ওখানে 1 ঘন্টা লেট হয়েছে, চা খাওয়ার সময় 1-1.5 ঘন্টা, আধ ঘন্টা মতো লেট হয়েছে। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে একদম সরাসরি ঝর্ণার সামনে মোবাইলের ক্যামেরায়। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম মতিঝর্ণা। বহু প্রতীক্ষিত অবসান এই এতক্ষণে শেষ হয়ে গেল। সেই ভোর 4টের সময় উঠে বেড়ানো, এত কষ্ট, এত পথ, এত রাস্তা পেরিয়ে অবশেষে এসে পৌঁছালাম আমাদের বহু প্রতীক্ষিত এক স্বপ্নের জায়গা, আমার মতিঝর্ণা। যত কাছে যাচ্ছি তত উত্তেজনা বেড়ে যাচ্ছে শরীরে। না হয়তো এখনও এই জায়গাটায় না আসলে কেউ বিশ্বাসই করবে না যে এত সুন্দর একটা জায়গা আছে। ও মাই গড, অপরূপ সৌন্দর্য, অপরূপ, ইটস বর্ণনার বাইরে। নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না, এত দেখছি আমি। উফ, সেরা। সব ক্লান্তি এটা দেখেই দূর হয়ে গেল। শরীরে আর কোনো ক্লান্তি নাই, কোনো ক্লান্তি অনুভব হচ্ছে না। শুধু বড় বড় নিঃশ্বাস পড়ছে আর এই আনন্দ উপভোগ করছি একাই। ঝর্ণাতে চান করব, আর একটু আনন্দ উপভোগ করব। এবার মোবাইলে ক্যামেরা বন্ধ করতে হবে, নাহলে মোবাইলটা ভিজে যাবে। নিচে নামবো তো, কটা স্টিল ছবি তুলে নিই।
জাস্ট জায়গাটা দেখো, পুরো মিস্ট ছড়িয়ে গেছে চারিদিকে। মিস্ট মানে হচ্ছে কী বলবো, এই ছোটো ছোটো জলকণা, জলবিন্দু। বন্ধুরা, যে পাহাড়টা থেকে ঝর্ণাটা নামছে তার উপরে একটা সম্ভবত নদী আছে, আর ওখানে প্রচুর বসতি আছে, একটা গ্রাম আছে। ওখানে যেতে দেয় গরমের সময়, যদি তোমরা কখনো আসো তাহলে যেতে পারবে। এখন যেতে দিচ্ছে না এই কারণেই, এখন বর্ষার সময় জায়গাটা মারাত্মক বিপজ্জনক হয়ে আছে। আর এই পাহাড়টার ঠিক নিচেই হচ্ছে এই গুহা। একদম মানে গুঁড়ি হয়ে কুঁজো হয়ে তোমাকে ঢুকতে হবে, একটু বেকায়দা হলে কিন্তু মাথায় পাথরে আঘাত খাবে। আর এখানে বাবা ভোলেনাথ আছে এবং আরও অনেক মূর্তি আছে দেবতাদের। আর বাবা ভোলেনাথের মাথায় সবসময় ঝর্ণার জল কন্টিনিউয়াসলি পড়ছে। আর চাইলে তোমরা এখানে পুজোও দিতে পারবে, ধূপকাঠি এনে জ্বালিয়েও দিতে পারবে। তাহলে বন্ধুরা, মতি ঝর্ণা দেখা কমপ্লিট, আপনার স্বপ্নের জায়গা। এবার বাড়ি যাওয়ার পথে ধীরে সুস্থে গুটি গুটি পায়ে এগিয়ে চলতে হবে। লাস্টের কিছু ইনফরমেশান যেগুলো না দিলেই নয়। প্রথমত হচ্ছে, তোমরা এখানে কোনো বিশেষ খাবার দাবার পাবে না, একমাত্র লুচি, ডালপুরি এগুলোই পাওয়া যায়। জলের বোতল কিনতে পাবে, ভারী খাবার ভাতের হোটেল পাবে না, থাকার জায়গা পাবে না। সেগুলো যদি মনে করো সেই হিসাবে প্রস্তুতি নিয়ে আসবে অথবা খাবার নিয়ে আসবে। আর খাবারের গুণগত মান খুব একটা ভালো না। সঙ্গে অবশ্যই পাওয়ার ব্যাঙ্ক আনতে হবে, কারণ এখানে কোনো জায়গায় মোবাইল চার্জিংয়ের কোনো ব্যবস্থা নেই, রাস্তাঘাটে বাইক সার্ভিসিংয়েরও কোনো ব্যবস্থা নেই। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে, তোমরা যদি দেখতে আসো ঝর্ণা, তাহলে অবশ্যই একটু কষ্ট করে রিস্ক নিয়ে বর্ষাকালে এসো, তাহলে এই ভয়ঙ্কর সুন্দর রূপ তোমরা স্বচক্ষে দেখতে পারবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততদিনের জন্য টাটা, বাই বাই।